সদরুদ্দিন পেশায় একজন গাড়ির চালক, মানে গাড়ির ড্রাইভার। তিনি শহরে গাড়ি ড্রাইভিং করতেন। ওই সময়টা কিন্তু 2011-12 সাল। শহরে ড্রাইভিং করার পাশাপাশি তিনি প্রায়ই ঠিক বৃহস্পতিবার রাতে চলে যেতেন বাড়িতে। শুক্রবার সারাদিন থাকতেন, শনিবারও সারাদিন থাকতেন, রবিবার ফেরত চলে আসতেন। এটা প্রায়ই করতেন তিনি, সব সময় নয়। সেবারও তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে যান। ওনাদের গ্রামে তখন মাত্র বিদ্যুৎ এসে পৌঁছেছে, কিন্তু বিদ্যুৎ সারাদিন থাকে না, বরঞ্চ কিছু সময় থাকলে আর বাকি ঘন্টার পর ঘন্টা সময় থাকে না। সদরুদ্দিনের একটা স্বভাব আছে। ওই স্বভাবটা হচ্ছে তিনি বর্ষা দিয়ে মাছ ধরেন। গ্রামে রাতের বেলা তার রাতে কোনো কিছু থাকতো না দেখে তিনি ঘুরতেন এবং ওই লাঠি মতো যে বর্ষা থাকে ওই বর্ষা দিয়ে মাছ শিকার করতেন এবং সেই মাছ তিনি বিক্রি করতেন না, নিজের জন্যই রেখে দিতেন। একটা বড় 5 ব্যাটারির টর্চ রয়েছে তার। তো সেদিন রাতে তিনি বের হলেন। একটু গুমোট গরম। যখন তিনি বের হন, তিনি আশপাশে খুঁজতে নদীর পাশে চলে যান এবং নদীর পাশ ধরে সামনের দিকে এগোতে থাকেন। নদীর এই অংশটা মূলত শাখার মতো, এটা মূল নদী নয়, এটা শাখার মতো। মূলত এখান দিয়ে স্টিমারের মতো অথবা ট্রলারের মতো নৌযান চলাফেরা করে। কখনোই বড় নৌযান এখান থেকে, মানে ভারী নৌযান চলাফেরা করে না। বাল্কহেড অনেক সময় চলাফেরা করে এদিক দিয়ে, এই খাল দিয়ে। এবং এই খালের মতো অংশটা আবার পার করার জন্য সাঁকো রয়েছে বিশাল বড়। এখন তিনি নদীর পাড় ধরে ধরে যে এগিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু একবারও খেয়াল করেননি যে তিনি যাচ্ছেন কোথায়। রাত তখন দুপুর, মানে একেবারে মধ্যরাত। চাঁদ এমন একটা জায়গায় রয়েছে যে জায়গায় চারটা ওই অংশ যদি থাকে তখন কিন্তু রাত 2টো বাজে। অবস্থার দৃষ্টিতে এরকম চাঁদের পজিশন। একজন শহরের মানুষ যখন চাঁদকে ওই অবস্থায় দেখবে তখন তার মনে হবে, আরে এটা তো সকাল, বা এটা হয়তো সকালের পরে কিছু সময়ের। কিন্তু না, সে চাঁদ কিন্তু তখন রাতের চাঁদ। কিন্তু আকার আর কি মনে হবে যে এটা সকালবেলা দেখা চাঁদের মতো, আলো কিন্তু এরকম কম। কিন্তু শহরের মানুষ যদি এইটা ভালো করে বোঝার চেষ্টা করে, তখন সে বুঝতে পারবে যে যেই চাঁদটাকে সে দেখতে পাচ্ছে এটা হচ্ছে মধ্যরাতেরও অনেক পরের চাঁদ। গ্রামে মধ্যরাতের এই সময়ে অনেক ঘটনা ঘটে, অনেক কিছু নাকি বের হয়। সদরুদ্দিন ওটা খেয়ালই করে না, এই গ্রামের মানুষ। কিন্তু হাঁটতে 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 সেটা বদনামের জায়গায় চলে এসছে। এই শাখা নদীর এই পারের যেই অংশে সে চলে এসেছে, খুঁজতে এইখানে নাকি একটা দানবকে কবর দেওয়া হয়েছিল। দানব কিরকম, একটা বাচ্চার নাকি জন্ম হয়। বাচ্চা যখন জন্ম হয়, বাচ্চার পিঠে প্রচুর চুল, মাথাটা কেমন জানি অদ্ভুত, হাত তো অবশ্যই রয়েছে কিন্তু হাতের 2টা করে কবজি, পা 3টা। একেবারে প্রিমেচিওর বাচ্চাকে গ্রামের মানুষ যেরকম দানব ভাবে, সেরকমই এক দানবকে নাকি ওইখানে কবর দেওয়া হয়েছিল। আবার ওইখানে নাকি রয়েছে পিলার, ব্রিটিশ আমলের পিলার। ওই পিলার নাকি আবার জিন পাহারা দেয়। অর্থাৎ এই বদনামের জায়গায় 2টা জিনিস রয়েছে, দানবের কবর আর পিলার নাকি জিন পাহারা দেয়। তার সামনে একটা জায়গা রয়েছে, যে জায়গাটা হচ্ছে নদী, শাখা নদী এবং এই কৃষি জমির মাঝখানে যাতে পানি যাওয়া আসা করতে পারে তার জন্য প্রায় 1 ফিট চওড়া এবং একেবারে কেটে ফেলা রাস্তা। মানে এক্ষেত্রে পানি যাওয়া আসা করবে, মানুষ তো এই 1 ফিটের উপর দিয়ে খুব সহজে হেঁটে যেতে পারবে। এদিক দিয়ে কিন্তু ভ্যান যাওয়া আসা করবে না, কারণ এটা হচ্ছে নদীর পার। এটা যদি ভেঙে যায় তো ভেঙে যাবে, হেঁটে যেতে হবে জমির উপর দিয়ে। মানে হচ্ছে জমির সাথে লাগোয়া নদীর পার। এবং কথিত আছে যে এই গাড়াটা, এটাকে তারা গাড়া বলে, এই গাড়ার এখানেই পিলার আছে। তো যখন ওই জায়গাটা সে পার হলো,
নিজেই যখন এই জায়গাটা পার হলো, পানির ভেতরে ছলাৎ করে শব্দ হলো। ওই ছলাৎ করে শব্দ হলো ঠিকই, একটু বুকের ভেতরে কাঁপুনি দিল, তারপরেও কিন্তু সদরুদ্দিন ওই ছলাৎ শব্দটার দিকে লক্ষ্য করলেন ঘুরে। আলো তো জ্বালানো না, কারণ চোখে সব দেখতে পাওয়া যায়। তিনি স্পষ্ট বুঝতে পারেন পানির ভেতরে কালো একটা কি জানি। ওইটা কালো কোনো কিছু না, ওইটা একটা মাথা। অনেকে নাকি বলে এখানে ওই দানবকে দেখা যায়। ওই দানবের বয়স তো হয়ে গেছে, মানব দানব তো কবর দেওয়া হয়েছে তো জন্মের পর মরে যাওয়ার পরে, কিন্তু দানব নাকি মরে যাওয়ার পরও জীবন্ত হয়েছিল। ওই ঘটনা তো অনেক আগের। লোকজন বলা বলি করে দানবের এখন বয়স যৌবনকালের মতো। এখন যৌবনকালের দানবকে অনেক সময় নাকি পানির ভেতরে ডুবন্ত অবস্থায় দেখা যায়। সদরুদ্দিনের মনে হলো এটা কি তাহলে ওই দানব। বুক যে কেঁপে উঠেছিল সেই বুকটা এখন ধরাস করে বাড়ি মারতে শুরু করলো। ওই অবস্থায় তিনি কি করবেন বুঝে উঠতে পারছিলেন না, কিন্তু তার হাতে রয়েছে বর্ষা, তার হাতে রয়েছে ট্যাটা। তিনি চাইলে সেটা দিয়ে খাই দিতে পারেন, কিন্তু সেটা যে চালাবেন সেই শক্তিটা তিনি অনুভব করতে পারছেন না। তখন ওই কালো মাথা দেখার পরে তার হাত পা এমনি কাঁপতে শুরু করে দিয়েছে। আর এই কালো মাথা একটা পাতিল যেভাবে ভাসে ওইভাবে ভাসতে ভাসতে তার আরো কাছে চলে আসছে। তিনি তো রয়েছেন সেই 1 ফিট চওড়া ওই গাড়ার কাছে। ওই মাথাটা নদীর ওই পাশ থেকে গাড়ার মুখ দিয়ে তার দিকেই যেন ভেসে আসছে ধীরে 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 আরো। তিনি 2 পা পিছালেন, এরপরে তিনি দৌড় দিতে শুরু করলেন। তিনি যখন দৌড় দিলেন তখন তিনি দেখলেন যে গাড়ার ভেতর থেকে একটা মানুষ বের হলো। ওই মাথাটাই মানুষের, স্পষ্ট বোঝা যায়। ওই মানুষটা তাকে ধাওয়া করছে তার পেছু পিছু নিয়ে। ওই মানুষটা যে তাকে ধাওয়া করছে তার মুখে অদ্ভুত ধরনের শব্দ, তার চোখ বড় বড়। সে কয়েকবার দেখতে পেয়েছিল পেছনের দিকে তাকিয়ে, তার মুখ হা করা হলো, থুতনি এদিক ওদিক বাতাসে দুলছিল, এবং তার ওই যে কয়েকটা কবজি, তার পা যে কয়েকটা। এই অবস্থাও সেই দানব সদরুদ্দিনকে ধরতে পায়নি। সদরুদ্দিন জমির মাঝখান দিয়ে দৌড় দিচ্ছে। পেছনে কয়েকবার তাকিয়েছিল, এবার তাকানো বন্ধ করে দিয়ে সে শুধুমাত্র দৌড় দিচ্ছে, কারণ সামনে অলি আহমেদদের বাড়ি। অলি আহমেদ হচ্ছে তার এক আত্মীয়। চরের মাঝখানে তাদের একটা মাত্র বাড়ি তোলা, একা বাড়ি। পুরো চরে যদি কোনো ঘটনা ঘটে এই জায়গা থেকে কেউ কখনোই জানতে পারবে না, শুধুমাত্র এই অলি আহমেদের বাড়ির লোকজন ছাড়া। আর এই বাড়িতে লোকজন থাকি কয়েকজন মাত্র। ওই বাড়ির উপরে যে সে চিৎকার চেঁচামেচি করতে লাগলো, কিন্তু কেউ তো গেট খোলে না। জানালার পাশে এসে লোকজন কথা বলে, কারণ সবাই জানে দানবের বিচরণ ঘটে এইখানে। দানবও নাকি রাতের বেলা মাঝে মাঝে টক টক করে শব্দ করে আর এমনভাবে শব্দ করে যেন ভাতের মার থাকলে ভাতের মার যাতে দিয়ে দেয়। এই পরিবার কিন্তু ভাতের মার আগে থেকেই বাইরে রেখে দিত। যদি কোনোদিন ভাতের মার না থাকতো ঠিকই শব্দ হতো। সদরুদ্দিন এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলেন, কিন্তু ভাগ্য ভালো সে দানব তার পিছু নেয়নি। কিন্তু সদরুদ্দিনের শরীর খারাপ হতে লাগলো। সদরুদ্দিনের শরীর এমনভাবে খারাপ হতে লাগলো যে সেই রাতের পরে তিনি একদম শুকিয়ে যেতে লাগলেন। ওই ঘটনা তো তিনি সবাইকে মোটামুটি জানিয়েছিলেন। মানুষজন মনে করলো যে দানব ধরেছে, তো দানব মনে হয় কোনো ক্ষতি করছে। একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হলো তাকে। সেই ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলল, দানব তো ভেতরে বসে চুষে চুষে রক্ত খায় তোর, এই জন্য তুই শুকায় যাচ্ছিস, এই জন্য তোর এই অবস্থা। এখন দানবকে বিতরণ করা লাগবে। এখন সে বিতরণ করার প্রক্রিয়া কি? সে বিতরণ করার প্রক্রিয়া হচ্ছে যে কিছু জিনিসপত্র নিয়ে সেখানে যে ভোগ দিয়ে আসতে হবে, এবং নিজের মাথার চুল, নিজের পায়ের নখ এবং নিজের কাপড় চোপড়ের কিছু অংশ সেখানে রেখে আসতে হবে, এবং তাকে আশায় থাকতে হবে যে দানব তার এই উপহারগুলো গ্রহণ করে তাকে ছেড়ে দেবে এই যাত্রায়। সদরুদ্দিন এই কাজই করেন,
কিছু ভোগ নিয়ে যান এবং নিজের পায়ের নখ, গায়ের কাপড়ের কিছু অংশ এবং চুলের কিছু অংশ কেটে সেখানে রেখে চলে আসেন। তিনি অপেক্ষা করছেন তার শরীর সুস্থ হওয়ার, কিন্তু তার শরীর তো সুস্থ হয় না। তার শরীর তো সুস্থ হওয়ার কোনো নামই নেয় না। একদিন রাতে তিনি স্বপ্ন দেখতে পান। তিনি স্বপ্নে দেখতে পান তার পাশে শুয়ে থেকে জোরে জোরে নাক ডাকছে সেই বীভৎস দেখতে দানব। মুখটা কেমন জানি মনে হচ্ছে যেন ছাগল এবং গরুর মুখের সমন্বয় তৈরি, কিন্তু মানুষের মাথা, তার হাতের কবজি ৩টা করে, তার পায়ের মাঝখানেও একটা পা। এমন এক অদ্ভুত রূপ তার, আর শরীরে কেশরের মতো চুল। সে কয়েকবার ডাকলো তাকে, কিন্তু তারপরও নাক ডাকার মতো করে সে ঘুমিয়ে যাচ্ছে। একটা সময় তার স্বপ্ন যখন ভাঙে, সে যখন পাশে তাকায় তখন দেখতে পায় যে পাশে কেউ নেই, কিন্তু পাশের কাপড় চোপড়ের ধরন দেখলে মনে হয় যে না, এখানে কেউ ছিল। ওই দানব আকৃতির কেউ এখানে ছিল, কারণ বিছানার চাদর তো এলোমেলো হয়েছে। সে তারপরও অনেক জায়গায় চেষ্টা করছিল, অনেক জায়গায় অনেক কিছু করলো, কিন্তু বিশ্বাস করুন, সদরুদ্দিনের অবস্থা খারাপ হচ্ছেই, কোনো লাভ হচ্ছে না, কোনো কিছু না। এক পর্যায়ে তিনি গ্রাম থেকে ঢাকা চলে আসেন এবং ঢাকায় চলে এসে একজন হুজুরে শরণাপন্ন হন, এবং ওই হুজুরে শরণাপন্ন হওয়ার পরে হুজুর বলল, আপনার ভেতরে জিন আছে, সেই জিনকে ধরা লাগবে। এবার সেই জিনকে হাজির করার প্রক্রিয়া, বিশেষভাবে তৈরি করা তেল এবং কাপড়ের ভেতরে আগুন ধরিয়ে দেওয়ার পরে সদরুদ্দিনকে বলা হলো সেই ধোঁয়া যাতে সে নিজের নাক দিয়ে নেয়। সেই ধোঁয়া সে নিজের নাক দিয়ে নেওয়ার পরে সদরুদ্দিনের কথা হচ্ছে যে তার চোখের সামনে মনে হলো যে দুনিয়া অন্ধকার হয়ে গেছে, এবং সে বিকট একটা বাড়ি খায় তার মাথায়। এরপর আর তার কোনো জ্ঞান নেই। কিন্তু বাস্তবে সেই দানব তখন কথা বলতে লাগলো সদরুদ্দিনের ভেতর থেকে। ওই হুজুর ওই দানবের নাকে মুখে, অর্থাৎ সদরুদ্দিনের নাকে মুখে তখন মরিচ পরিয়ে দিল, আরো অনেক কিছু করলো। এমন একটা অবস্থা তৈরি করে দেওয়া হলো যাতে দানবের হাতে আর উপায় না থাকে ঈশ্বরকে ছেড়ে যাওয়া ছাড়া। দানব তখন বারবার শর্ত দিতে চাইল, সেই ব্যক্তি বলছিল কোনো শর্ত না, এই লোকের শরীর ছেড়ে তোকে যেতেই হবে। শেষ পর্যন্ত সেই দানবকে সেই শরীর থেকে তো বের করে দেওয়া হলো, কিন্তু তারপরও সদরুদ্দিনকে বলা হয়েছিল যে আগামী কিছুদিন সে যাতে বাইরে না যায় এবং আগামী কিছুদিন সে যাতে ডিউটিতে না যায়। কিন্তু কতদিন ডিউটি থেকে সে দূরে থাকবে? ঠিকই গাড়ি নিয়ে সে বের হলো। একটা দুর্ঘটনা ঘটে তার সাথে, কিন্তু সেই দুর্ঘটনার আগ মুহূর্তে সে দেখতে পায়, তার ভাষ্য অনুযায়ী সে দেখতে পায় ওই দানব নাকি তার গাড়ির গতি সমপরিমাণ গতি নিয়ে তার পাশ দিয়ে দৌড়াচ্ছিল। ওই দানব তার পাশ দিয়ে সমান গতিতে দৌড় দিয়ে যাচ্ছিল এবং আচমকা সে একদম সবার সামনে চলে আসে। একটা গাড়ি সামনে চলে আসলে যেভাবে হার্ড ব্রেক করে তারা ক্লাচ বা যে কোনো কিছু যেটাকে আর কি গতি বাড়িয়ে রাখে সেটাকে যেমন ছেড়ে দিয়ে ব্রেকের চাপ দিবে, এই সমস্ত কিছু সে করতে করতে ততক্ষণে সেই ব্যক্তি এই গাড়ির সাথে বাড়ি খেয়ে যায়, অর্থাৎ সে দানব। এরপর থেকে সদরুদ্দিনের আর কোনো কিছু মনে নেই।